ওরে মুখ পোড়া, তুই আমাকে পাগল বলিস? আমি পাগল হব কোন দুঃখে? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। সত্যি কথা ক, পাসনি তুই এক হাড়ি মোহর? শান্তিপুর গ্রামে গরিব চাষি দুলু মিয়া আর তার স্ত্রী নীলা অনেক সুখে শান্তিতেই বসবাস করছিল। দুলু মিয়া নিজের জমি জমা বলতে তেমন কিছুই ছিল না। অন্যের জমিতে চাষ করে যা আয় হতো তা দিয়েই তাদের সংসার চলত। আমি মাঠে যাচ্ছি, তুমি খাবার নিয়ে পরে এসো, আর সাথে একটু শরবতও নিয়ে এসো, কেমন? যা গরম পড়েছে সহ্য করা যায় না। ঠিক আছে, তুমি যাও, আমি রান্না বান্না শেষ করে তারপর তোমার জন্য খাবার নিয়ে আসবো। ততক্ষণ তুমি কাজ করো গিয়ে। দুলু মিয়া তার 2টা গরু আর লাঙল নিয়ে মাঠে চলে যায় কাজ করার জন্য। আরে দুলু ভাই, তোমাকে কতবার বলেছি আমার জমিটা আগে চাষ করে দিও। তুমি তো দেখছি আমার জমিতে এখনো যাওইনি। কখন যাবা তুমি? রাত্রে যাবা? তোমার জমিতেও যাব ভাই। ভাবলাম যে জমি আগে পাবো সেখান থেকেই শুরু করব, তাহলে আমার কাজটাও একটু তাড়াতাড়ি হবে। এক সিরিয়ালে গেলে ভালো হয় না? যা পারো তাই করো, আমার জমি আজকের মধ্যে চাষ করা চাই। আবার বলো না যে আজকে পারবো না, কালকে করে দেবো। আমি এমন কথা শুনতে চাই না। ভাই তুমি চিন্তা করো না, আজকে যত দেরি হোক তোমার জমি চাষ দিয়ে তারপরে বাড়ি ফিরবো, ঠিক আছে? ঠিক আছে মিয়া, তাই করো, আমাকে যেন আর বলতে না হয়। একটু পর নীলা দুলুর জন্য খাবার নিয়ে আসে। আজকে মনে হয় আমার বাড়ি ফিরতে সন্ধ্যা লেগে যেতে পারে, তুমি কোনো টেনশন করো না যেন। হঠাৎ এত দেরি হওয়ার কারণ? আর বলো না, সব জমিওয়ালা তাদের জমি আজকের মধ্যেই চাষ শেষ করতে বলে। সেজন্য ভেবেছি কাজ শেষ করে তারপরেই বাড়ি ফিরবো, যত দেরিই হোক। আচ্ছা তাহলে আমি গেলাম, তুমি খাবার খেয়ে নিও। এদিকে দুলু মিয়ার জমি চাষ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল। এমন সময় লাঙলের ফলার সাথে কি যেন ঠক করে শব্দ হলো। এমনিতেই কাজ করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেল, তার উপর লাঙলের ফলাটা যে কিসের সাথে বাড়ি খেলো আল্লাহই ভালো জানে। দূর, ভাল লাগে না। দেখি লাঙলের ফলাটা আবার ভেঙে টেঙে গেল নাকি। দেখে তো মনে হচ্ছে কোনো সমস্যা হয়নি, ভালোই হলো। দ্রুত কাজটা সেরে ফেলি, সন্ধ্যাও লেগে যাচ্ছে। কিছুক্ষণ কাজ করার পর দুলু ভাবলো, আচ্ছা, লাঙলের ফলাটা যার সাথে বাড়ি খেলো সেটা তো দেখলাম না। এমন করে ঠক করে শব্দ হলো, না দেখলে যে মনের মধ্যে শান্তি হচ্ছে না। মাটির মধ্যে অনেক কিছুই লুকানো থাকে, যেটা শব্দ হয়। দেখি তো একটু ভালো করে। খানিকটা কৌতূহল নিয়েই দুলু মাটির নিচে দেখতে থাকে কি আছে, কিসের সাথে শব্দ হলো এমন। দেখতে তো হবেই। আরে, এই তো দেখছি একটি তামার হাড়ি। শুনেছি অনেক সময় মাটির নিচে অনেক গুপ্তধন পাওয়া যায়, তেমন কিছু নয় তো আবার? দুলু মাটি থেকে তামার হাঁড়িটা উঠিয়ে ঢাকনাটা খুলে তার মধ্যে চকচকে মোহর দেখতে পায়। হাঁড়ি ভর্তি সোনার মোহর ছিল। তা দেখে তো দুলুর চোখ একদম কপালে উঠে যায়। এখন এই হাড়িটা এখানেই থাক, সন্ধ্যার পর সবাই যখন চলে যাবে তখন বাড়ি নিয়ে যাব, না হলে সবাই দেখলে পরে আবার সমস্যা হতে পারে। দুলু মিয়া কাজ শেষ করে হাঁড়িটা চুপি চুপি বাড়িতে নিয়ে আসলো। কি গো, তোমার হাতে এটা কিসের হাঁড়ি? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো। ছি, কত ময়লা। দাও, আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসি। এত জোরে কথা বলছো কেন? মানুষ জানাজানি হয়ে যাবে। চুপ করো, চুপ করো। দরজাটা লাগিয়ে দিয়ে এসো, যাও। ঢং দেখে বাঁচি না। পেয়েছো তো একটা পুরনো হাঁড়ি, এতে আবার ভয় কিসের শুনি? দুলু যখনই হাঁড়ির ঢাকনাটা খোলে তখনই নীলার চোখ যায় হাঁড়ি ভর্তি চকচকা মোহরের উপরে। সে তো খুশিতে চিৎকার দিয়ে ওঠে, ওরে খোদা, এত মোহর! আমি বাপ জন্মে এত মোহর দেখিনি গো। কোথায় পেলে এত মোহর?
আরে ভাই, এত চিৎকার করো না। সবাই জেনে গেলে একটা মোহরও আমরা পাবো না। জমিদারের লোক এসে সব মোহর নিয়ে যাবে। তখন তুমি আমি যেরকম মানুষের বাড়িতে কাজ করতাম, ওই একই ভাবেই কাজ করে যাইতে হবে। বুঝেছো? হ্যাঁ গো, কথাটা তো মন্দ বলনি। তাহলে এগুলো কি করা যায় বলো তো? কি করা যায় মানে? লুকিয়ে রাখতে হবে। কিন্তু কোথায় লুকিয়ে রাখি বলো তো? আমি তো জায়গা খুঁজে পাচ্ছি না। আমরা কি বড় লোক যে আমাদের তেমন কোনো সিন্ধুক থাকবে সেখানে আমরা লুকিয়ে রাখবো? এত চিন্তা করার কি আছে? আমাদের ঘরের মেঝের মাটি খুঁড়ে তার মধ্যে লুকিয়ে রাখলেই হবে। সকালবেলা আমি ঘরের মেঝে সুন্দর করে মাটি দিয়ে লেপে দেব, তাহলে কেউ বুঝতেও পারবে না। ভালো হবে না বুদ্ধিটা? আমার মাথায় বুদ্ধি আছে, আমার বুদ্ধি মতো চলো, দেখবে একদিন উন্নতি করবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। মাটির নিচে পুঁতে রাখলে কেউ টের পাবে না। ওখান থেকে দুই একটা করে নিয়ে খরচ করা যাবে। তোমার মাথায় বুদ্ধি আছে গো। ভালোই বুদ্ধিটা বের করেছো। তাহলে স্বীকার করলে আমার মাথায় কত বুদ্ধি। তোমার এত সুন্দর বুদ্ধিমান বউ থাকতে কোনো টেনশন আছে বুঝি তোমার? তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ গো, হ্যাঁ, আমি স্বীকার করছি। তোমার মাথায় অনেক বুদ্ধি। একবার মোহর নিয়ে দোকানে নিয়ে গেলে লোকে সন্দেহ করতে পারে। একটা দুইটা করে খরচ করতে হবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, চলো এখন আমরা ঘুমাই, সকালে আবার উঠতে হবে, যে কাজ কাম আছে না। নীলা, ভালো করে শোনো। আমি যে মোহর পেয়েছি এই কথাটা কিন্তু কারো কাছে বলবা না। ঘুণাক্ষরেও যেন কেউ টের না পায়। সবাই জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। সব দিয়ে জমিদারের কাছে জমা দিয়ে আসতে হবে। তাই তোমার কাছে বলছি, তুমি কারো কাছেই বলবে না, ঠিক আছে? আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না। তুমি পুরুষ মানুষ, বাইরে নানান জায়গায় যাবে, নানান জনের সাথে কথা বলবে। তুমি বরং হুঁশিয়ার থেকো গো। সেদিন রাতে শুয়ে বেচারা চাষির আর ঘুম আসছিল না, কারণ সে জানে তার বইয়ের পেটে কোনো কথাই হজম হয় না। কোনো না কোনো ভাবে সে কথাগুলো অন্যের কাছে বলে দিবে। নীলাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। মুখ ফসকে সবার কাছে বলে দিতে তার একটুও সময় লাগবে না। কি যে করি! এসব ভাবতে ভাবতে দুলু মিয়া চিন্তা করলো, মোহরের হাড়িটা অন্য জায়গায় রেখে দিলে সব থেকে বেশি ভালো হবে। যাই, হাড়িটা তুলে বাইরে কোথাও আগে রেখে আসি, না হলে যে আমি নিশ্চিন্ত হতে পারছি না। এদিকে চাষি বউ নাক ডেকে ঘুমাচ্ছে। দুলু সেই সুযোগে হাড়িটা খড়ের গাদার নিচে লুকিয়ে রেখে নিশ্চিন্তে এসে ঘুমিয়ে পড়ে। কি গো বুবু, আজ এত তাড়াতাড়ি পানি নিয়ে চলে যাচ্ছ? দাঁড়াও একটু গল্প করি। সকালবেলাটাই তো তোমাদের সাথে দেখা হয়, সারাদিন তো আর দেখা হয় না ওরকম। সে কত দূর থেকে তোমরা আসো, বসো একটু গল্প করি। না রে নীলা, আজকে গল্প করার সময় নাই। বাড়িতে মেলা কাম পড়ে আছে। থাক তুই, পরে এক সময় এসে গল্প করবো নি। ও বুবু, শোনো, তোমার একটা গোপন কথা কই। তোমরা আমার অতি আপন, তাই তোমাদের কাছে কথাটা লুকায় রাখলে আমার পাপ হইব। তোমরা আবার অন্য কারো কাছে এইসব কথা বলে বেড়াইও না, কেমন? হ্যাঁ রে, তা জলদি বল। বাড়িতে কাজ আছে, দ্রুতই যাইতে হবে। ও বুবু, তুমি তো জানো না, কালকে জমি চাষ করতে গিয়ে আমার স্বামী একটি মোহর ভর্তি হাড়ি পাইছে। বুবু, তোমরা আমার আপন, তাই কইলাম, কারো কাছে বলো না জানো। নীলা এভাবে কুয়োর কাছে যতগুলো মহিলা পানি নিতে আসলো, সবাইকে একইভাবে মোহর পাওয়ার কথা বলতে লাগলো। এভাবে পাড়ার সবাই চাষির মোহর পাওয়ার কথা জেনে গেল। দুলু মিয়া, তোমার একদমই উচিত হয়নি এত বড় একটি কথা গোপন করা। শত হলেও যে জমিটা আমার, এ কথা তুমি ভুলে গেলে কিভাবে শুনি? আরে ভাই, সকাল সকাল এত হম্পি দম্পি করে এসে তুমি কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জমি চাষ করে রেখে এসেছি। তোমার জমি চাষ করতে অনেক খাটুনি খেটেছি।
দামটা একটু বাড়িয়ে দিও। আমি সে কথা বলতে আসিনি মিয়া, এসেছি আসল কথা বলতে। মিয়া, আমার জমিতে পাওয়া মোহর তুমি একা ভোগ করো কোন আইনে? তোমার কাজ জমি চাষ করা। জমির উপরে নিচে যা কিছু আছে সবকিছুই আমার। বলি, তুমি এমন আজগুবি কথা কোথা থেকে শুনে আসলে? আমি মোহর পেয়েছি সেটা আমি জানলাম না, আর তুমি জেনে গেলে? কি সব আজগুবি কথা বলছো না ভাই? কেন? তোমার বই তো বলেছে এসব কথা। তোমার কথা তোমার বউ মিথ্যা বলবে কেন? আর মিথ্যা বলে তার কি লাভ শুনি? তার কথা তোমরা ছেড়ে দাও। সে আজ কয়দিন যাবৎ আবোল তাবোল বকছে। তার মাথায় গন্ডগোল হয়েছে গো। ওর কথা তোমরা বিশ্বাস করো না। আমি জানি তুমি মোহর পেয়েছো। শোনো, একটা সমাধানে আসি। তুমি যেহেতু মোহর পেয়েছো, তাই তুমি অর্ধেক রাখো আর আমাকে অর্ধেক দাও, হিসাব বরাবর। আরে ভাই, আমি বললাম তো আমি কোনো মোহর টহর পাইনি। তারপরেও তুমি কেন যে কথা পেঁচাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি মনে হয় আমি মোহর পাইলে এই গ্রামে থাকি? কখন উধাও হয়ে চলে যেতাম। আমি তোমাকে 2 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে আমাকে মোহরের ভাগ অর্ধেক না দিলে কাজীর দরবারে গিয়ে সব ফাঁস করে দেব, এই বলে গেলাম। পরের দিন ভোর না হতেই দুলু মিয়া বাজার থেকে কয়টা রুটি, তাজা মাছ কিনে সে পাশের একটি গ্রামের জঙ্গলের মধ্যে মাছ আর রুটিগুলো ফেলে রেখে আসে। আর সাথে জঙ্গলের মধ্যে থেকে একটি খরগোশ মেরে সে পুকুরে ডুবিয়ে রেখে আসে। ও বউ, শুনেছ? পথে একটা মজার কথা শুনে আসলাম গো। আমি বিশ্বাসই করতে পারছি না এরকম ঘটনা ঘটবে। তুমি আবার এই সকালবেলা কি মজার কথা শুনে আসলে? তো বলো, মজার কথাটা কি? যদি ভালো লাগে তাহলে আমি একটু মজা পাবো। শুনলাম কাল রাতে নাকি রুটি বৃষ্টি হয়েছে গো। বৃষ্টির সময় পানির পরিবর্তে আকাশ থেকে রুটি পড়েছে। শুধু তাই নয় গো, আজকাল নাকি রাত্রিরা মাছে সব গাছে উঠে ঘুমায় গো। কি অবাক কাণ্ড দেখো। তুমি তো ওই রাস্তা থেকেই আসলে, একটা রুটিও তো করে আনোনি। বেশ, তাহলে চলো দুজন একসাথে কুড়িয়ে নিয়ে আসি। বড় দেখে একটা ঝুড়ি নিও গো, হাতে করে আনতে পারবে না, অনেক রুটি পড়েছে বলে। দুলু মিয়া নীলাকে জঙ্গলে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরিয়ে নিয়ে আসে। তারপর সকালবেলা তার ফেলে রাখা রুটিগুলো নীলাকে দেখিয়ে দেয়, সাথে মাছগুলো ঝুড়িতে রাখে। নীলা তো মহা খুশি। দাঁড়াও, কাল রাতে পানিতে একটি বড়শি পেতে রেখেছিলাম, দেখি মাছ পাওয়া যায় কিনা। দুলু মিয়া বড়শি তুলে দেখে বড়শিতে মাছের বদলে খরগোশ আটকে ছিল। কি আজব ব্যাপার, সব যেন উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ গো, চলো এখান থেকে। আর কিছুক্ষণ এসব দেখলে পরে তুমি এমনি পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ গো, তাই চলো। এখানে থাকা আর ভালো লাগছে না, কেমন যেন সবকিছু অবাক লাগছে আমার কাছে। দ্রুত বাড়ি যাই, বাড়ি গেলে মনে হয় মাথাটা ঠিক হয়ে যাবে। এদিকে এক কান দু কান করে দুলু মিয়ার মোহর পাওয়ার কথা কাজীর দরবারে পৌঁছে গেছে। কাজী দুলু মিয়া আর তার বউকে দরবারে ডেকে পাঠিয়েছে। শুনলাম তুমি বলে এক হাড়ি মোহর পেয়েছো। মোহরগুলো পেয়ে একা একাই মেরে দেওয়ার ইচ্ছা জেগে গেছে বুঝি? হুজুর, এসব মিথ্যা কথা। আমি কোনো মোহর টহর পাইনি, আর আমি কোনোদিনও মোহর চোখেই দেখিনি হুজুর। আমার নামে যা বলা হচ্ছে সব মিথ্যা কথা হুজুর। তুমি অস্বীকার করলে কি হবে মিয়া? তোমার স্ত্রীর কাছে সবকিছু তো বলেছো, সে তো আর তোমার নামে মিথ্যা বলবে না। ও তাই বলেন হুজুর? কিছুদিন হলো ওর মাথা ঠিক নেই হুজুর। ও একটা পাগল। চাষির মুখে এই কথা শুনে নীলা তেলে বেগুনে জ্বলে ওঠে। ওরে মুখ পোড়া, তুই আমাকে পাগল বলিস? আমি পাগল হব কোন দুঃখে? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। সত্যি কথা ক, পাসনি তুই এক হাড়ি মোহর? কখন পেলাম? কখন পেলে তাই না? মনে করেছ আমি সব ভুলে গেছি? যেদিন রুটি বৃষ্টি হলো, আমরা জঙ্গলে গাছে থেকে মাছ পেড়ে আনলাম, তার আগের দিনই তো তুমি এক হাড়ি মোহর পেয়েছো। ভুলে গেছো মুখ পোড়া? তুই এখন বলছিস তুই মোহর পাসনি? ওই শুনুন হুজুর, শুনলেন তো পাগলের মুখে সব আজব কথা।
বউটার মাথা সত্যিই গেছে। তা বেশ, মোহর যদি পেয়েই থাকে তাহলে ও মোহরগুলো রেখেছে কোথায় সেটা বলো। হ্যাঁ, তাই বলুন। ঘরের মেঝেয় মাটি খুঁড়ে দেখেন, মোহরগুলো সেখানেই পাবেন। তাহলেই বোঝা যাবে আমি পাগল নই, ওই মুখ পোড়াটাই মিথ্যাবাদী। কাজীর হুকুমে তখন চাষির ঘরের মেঝের মাটি সরিয়ে দেখা হলো, কিন্তু সেখানে মোহরের নাম গন্ধও পাওয়া গেল না। এরপর সবাই চাষি বউকে সত্যিই পাগল মনে করলো।